আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের 6 নম্বর অংশ, বাংলাদেশ প্রিলিমিনারি, বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশের 6 নম্বর পৃষ্ঠা পড়ব। আমরা এই যে পৃষ্ঠা অনুযায়ী পড়তেছি, আমরা মোটামুটি হচ্ছে 30 থেকে 35টা পেজ পড়ব এবং এই 30 থেকে 35টা পেজের মধ্যে অধিকাংশ প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। আমরা সেই টার্গেট নিয়ে আগাবো ইনশাআল্লাহ। তো এখন আমরা পড়ব 6 নম্বর পৃষ্ঠা। আমের জাতগুলো পড়ব। আমের জাতগুলো হচ্ছে মহানন্দা, মোহনভোগ, গোপালভোগ, হাড়িভাঙা, ইলামতি, ল্যাংড়া, ফজলি। আমের জাত হচ্ছে মহানন্দা, মোহনভোগ, গোপালভোগ, হাড়িভাঙা, ইলামতি, ল্যাংড়া, ফজলি। মহানন্দা, মোহনভোগ, গোপালভোগ, হাড়িভাঙা, ইলামতি, ল্যাংড়া, ফজলি। আচ্ছা, আমের এই জাতগুলোর মধ্যে থেকে কোনগুলো আমাদের সহজে মনে থাকবে? যেমন হচ্ছে গোপালভোগ মনে থাকবে, ল্যাংড়া মনে থাকবে, ফজলি মনে থাকবে। মোহনভোগ আর মনে না থাকার মতো আছে হচ্ছে মহানন্দা, মোহনভোগ, ইলামতি। এগুলা হচ্ছে হাড়িভাঙা আম মনে থাকবে। তাহলে হচ্ছে গোপালভোগ, হাড়িভাঙা, ল্যাংড়া, ফজলি এগুলো হচ্ছে আমের নাম। এগুলো আগে থেকেই মনে থাকার কথা। মনে থাকা নিয়ে কনফিউশন আছে তিনটা: মহানন্দা, মোহনভোগ আর হচ্ছে ইলামতি। মহানন্দা, মোহনভোগ, ইলামতি। মহানন্দা শুনে মনে হচ্ছে কিসের জাত? এটা একটা নদী। মহানন্দা কিসের নাম? নদী। কিন্তু এখানে আম। এর আগে আমরা পড়ে আসছি পদ্মা, যমুনা। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে গত 5 নম্বর পৃষ্ঠায় আমরা পড়ে আসছি পদ্মা এবং হচ্ছে যমুনা। এই পদ্মা হচ্ছে কিসের জাত এবং যমুনা কিসের জাত, এটা আমাদেরকে জানাবেন কমেন্টে। এখন আমরা পড়তেছি মহানন্দা। মহানন্দা হচ্ছে আমের জাত। মহানন্দা, মোহনভোগ আর ইলামতি, এই তিনটা কনফিউশন তৈরি করবে। মহানন্দা, মোহনভোগ, ইলামতি। মহানন্দা, মোহনভোগ, ইলামতি। মহানন্দা, মোহনভোগ, ইলামতি। গোপালভোগ, হাড়িভাঙা, ল্যাংড়া, ফজলি। মহানন্দা, মোহনভোগ, গোপালভোগ, হাড়িভাঙা, ইলামতি, ল্যাংড়া, ফজলি। এগুলো হচ্ছে আমের জাত। আচ্ছা, এরপরে হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি হচ্ছে ড্রাম হেড, অ্যাটলাস 70। বাঁধাকপি হচ্ছে ড্রাম হেড, অ্যাটলাস 70। এই দুটো হচ্ছে বাঁধাকপির জাত। বাঁধাকপির জাত কি কি? ড্রাম হেড আর হচ্ছে অ্যাটলাস 70। ড্রাম হেড, অ্যাটলাস 70। ড্রাম হেড, অ্যাটলাস 70। ড্রাম হেড, অ্যাটলাস 70। এগুলো হচ্ছে বাঁধাকপি। ড্রাম হেড, অ্যাটলাস 70 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 হচ্ছে বাঁধাকপি। মনপুরা 70 কী জিনিস? এই দুটা তাহলে ড্রাম হেড আর হচ্ছে অ্যাটলাস 70, এই দুটো হচ্ছে বাঁধাকপির জাত। আর এই যে অ্যাটলাস 70, এই একই রকম একটা নাম আছে হচ্ছে মনপুরা 70। মনপুরা 70 হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের চিত্রকর্ম এবং এটা কে আঁকাইছে? মনপুরা 70 একটা চিত্রকর্ম। এটার আঁকাইছে হচ্ছে জয়নাল আবেদিন, শিল্পাচার্য জয়নাল আবেদিন এই মনপুরা 70 চিত্রকর্ম আঁকাইছে। তাহলে মনপুরা 70 চিত্রকর্ম কে আঁকাইছে? শিল্পাচার্য জয়নাল আবেদিন। টমেটোর জাত হচ্ছে মিন্টু বাহার, মানিক রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী। টমেটোর জাত হচ্ছে মিন্টু বাহার, মানিক রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী। টমেটোর জাত মিন্টু বাহার, মানে এই ছন্দ আকারে আমরা মনে রাখলে মুখস্থ হয়ে যাবে। মিন্টু বাহার, মানিক রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী। মিন্টু বাহার, মানিক রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী। এগুলো হচ্ছে টমেটোর জাত। ইক্ষুর জাত হচ্ছে দোয়েল। ইক্ষুর জাত কি? দোয়েল। দোয়েল হচ্ছে একটা ইক্ষুর জাত। ইক্ষু বা আখ। তাহলে আমরা পড়ছিলাম ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কিন্তু ঈশ্বরদী, পাবনাতে অবস্থিত। তাহলে ইক্ষু এর জাত হচ্ছে দোয়েল। তাহলে আমরা এর আগে দোয়েল পড়ছিলাম, কেউ কি বলতে পারবা এর আগে দোয়েলের একটা জাত পড়ছিলাম কোথায় আছে? আপনারা কমেন্টে জানাবেন। এর আগেও আমরা দোয়েল পড়ছিলাম, কোনো একটা কিছুর জাত এটা। তাহলে এখানে আরেকটা জিনিস বলে রাখি, টমেটোর ক্ষেত্রে, টমেটোতে আমরা পড়তেছি
মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী। এই যে সিঁদুর, সিঁদুর হচ্ছে টমেটো, সিঁদুর হচ্ছে টমেটোর জাত, টমেটোর জাত হচ্ছে সিঁদুর, কিন্তু এর আগে আমরা পড়ছিলাম আলুর জাত হচ্ছে সিন্দুরি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। টমেটোর জাত হচ্ছে সিঁদুর, কিন্তু আলুর জাত হচ্ছে সিন্দুরি। এই দুটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই দুইটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সিঁদুর আর হচ্ছে সিন্দুরি। সিঁদুর কিন্তু টমেটোর জাত, সিঁদুর হচ্ছে টমেটোর জাত, কিন্তু আলুতে রয়েছে সিন্দুরি। আবার যদি দোয়েলের জাত নিয়ে কনফিউশন হবে, দোয়েলটা কিন্তু ইক্ষুরও জাত আবার হচ্ছে গমেরও জাত, ইক্ষুরও জাত দোয়েল আবার হচ্ছে গমেরও জাত হচ্ছে দোয়েল, এটা নিয়েও কিন্তু কনফিউশন হবে। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে ডিএই। ডিএই এর পূর্ণরূপ কি? ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। ডিএই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কোথায় অবস্থিত? ফার্ম গেটে অবস্থিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোথায় অবস্থিত? ফার্ম গেটে অবস্থিত। বিএডিসি, বিএডিসির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এটা হচ্ছে বিএডিসি। তাহলে বিএডিসি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। একটা হচ্ছে কৃষি উন্নয়ন, আরেকটা হচ্ছে কৃষি সম্প্রসারণ, দুইটা কিন্তু আলাদা। কৃষি উন্নয়ন মানে কৃষি উন্নয়ন কর্পোরেশন যেটা, সেটার কাজ ভিন্ন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা, সেটা কাজ ভিন্ন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হচ্ছে ফার্ম গেটে অবস্থিত, আর কৃষি উন্নয়ন যেটা, এটার মূলত কাজটা কি? বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ কি? কাজ হচ্ছে বীজ, সার ইত্যাদি কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ করে। কি কি কাজ? বীজ, সার ইত্যাদি কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ, চারটা কাজ। প্রথমে কি করবে? বীজ, সার এগুলো প্রথমে তারা উৎপাদন করবে, করার পরে সংগ্রহ করবে, করে একটা কোনো নির্দিষ্ট জায়গায় এটাকে সংরক্ষণ করবে, এবং নির্দিষ্ট সময় পর পর এগুলো বিতরণ করা হবে। এটার কাজ, এটা কার কাজ? এটা হচ্ছে বিএডিসির কাজ, এগুলো হচ্ছে বিএডিসির কাজ। আর ডিএই এটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটা কৃষির সম্প্রসারণ কিভাবে করা যায়, বিস্তার কিভাবে করা যায়, এটা নিয়ে তারা কাজ করে। এটা কোথায় অবস্থিত? ডিএই ফার্ম গেটে অবস্থিত। এরপর আমরা পড়ব হচ্ছে জুটন। জুটন কি জিনিস? জুটন হচ্ছে পাট ও তুলার মিশ্রণে তৈরি এক ধরনের তন্তু, পাট ও তুলার মিশ্রণে তৈরি এক ধরনের তন্তু, এটাকে বলা হচ্ছে জুটন। পাট এবং তুলা, পাটের ইংলিশ কি? পাটের ইংলিশ হচ্ছে জুট, আর তুলার ইংলিশ কি? তুলার ইংলিশ হচ্ছে কটন। এই দুইটার একসাথে, জুটের থেকে হচ্ছে জুট নেওয়া হয়েছে, আর কটনের হচ্ছে শেষের টন নেওয়া হয়েছে, এই দুটা মিলে হচ্ছে জুটন, মানে কটন এবং জুট, জুট এবং কটনের মিশ্রণ, মানে এক জায়গায় করে আর কি করা হয়েছে জুটন, মানে আমার কাছে এটা মনে হয়েছে আর কি, আমি সেটা জানালাম। তাহলে জুটন কি জিনিস? পাট এবং তুলার মিশ্রণে তৈরি এক ধরনের বিশেষ তন্তু, পাট এবং তুলার মিশ্রণে তৈরি এক ধরনের বিশেষ তন্তু। পাট, পাটটা কোথায় সবচেয়ে বেশি হয়? বাংলাদেশের ফরিদপুরে, আমরা আগের পৃষ্ঠায় পড়ে আসছি। পাট সবচেয়ে বেশি হয় ফরিদপুরে, কিন্তু তুলা কোথায় বেশি উৎপাদিত হয়? তুলা উৎপাদিত হয় কিন্তু যশোরে। আচ্ছা, আবিষ্কার কে করছে? এই যে জুটন আমরা পড়তেছি, এই জুটন আবিষ্কার করছে কে? আবিষ্কার করছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। তাহলে জুটনের আবিষ্কারক হচ্ছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ কী করছে? জুটন আবিষ্কার করছে। পাটের জীবন রহস্য উন্মোচন করছে কে? মাকসুদুল আলম। পাটের জীবন রহস্য উন্মোচন করেছে কে? মাকসুদুল আলম। এবং মাকসুদুল আলমের দলের নাম কি ছিল? দলের নাম ছিল হচ্ছে স্বপ্নযাত্রা। মাকসুদুল আলমের দলের নাম হচ্ছে জীবন কি? স্বপ্নযাত্রা। এখন এখানে দলের নাম কেন আসলো? দলের নাম আসার কারণ হচ্ছে এই যে ওনার পুরো একটা টিম ছিল, এই টিম সবাইকে নিয়েই তিনি এই জিনিসটা আবিষ্কার করছিলেন, জিন রহস্য। কিসের? পাটের জিন রহস্য। এই যে মাকসুদুল আলম, তিনি শুধুমাত্র পাটের জিন রহস্য উন্মোচন করেন নাই, তিনি করছিলেন হচ্ছে পেঁপের জিন রহস্য উন্মোচন, রাবারের জিন রহস্য উন্মোচন, এবং একই সাথে ছত্রাকেরও জিন রহস্য উন্মোচন করেছিলেন।
তাহলে নাম কি? জিন রহস্য উন্মোচন করছিলেন মাকসুদ আলম। 4টা জিনিসের জিন রহস্য উন্মোচন করছেন। কি কি? পাট, পেঁপে, রাবার এবং হচ্ছে ছত্রাক। পাট, পেঁপে, রাবার, ছত্রাক। পাট, পেঁপে, রাবার, ছত্রাক। পাট, পেঁপে, রাবার, ছত্রাক। এই 4টা জিনিসের সে কি করছিলেন? সে হচ্ছে জীবন রহস্য উন্মোচন করছিলেন। আচ্ছা, আর পাট এবং তুলার মিশ্রণে যেই তন্তু সেটার নাম হচ্ছে জুটন। এই জুটনটা আবিষ্কার করছিলেন কে? জুটন আবিষ্কার করেছিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। এখানে একটা কথা, এই যে জুটন, এই জুটনে পাটের কতটুকু পাট এবং কতটুকু তুলা মিশ্রণ করলে, শুধু তো মিশ্রণ করলে হবে না, কোনটা কতটুকু অংশ মিশ্রণ করলে জুটন হবে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। পাট হচ্ছে 70% এবং তুলা হচ্ছে 30%। তাহলে পাট 70% এবং তুলা 30%, এই দুটার মিশ্রণে জুটন তৈরি হয়, তন্তু তৈরি হয়। আচ্ছা, আর জিন রহস্য উন্মোচন করছে কে? মাকসুদুল আলম। মনে রাখার বুদ্ধি হচ্ছে তার একটা মাকসাদ ছিল, মাকসাদ, একটা নির্দিষ্ট মাকসাদ নিয়ে আগানোর কারণে তিনি সফল হয়েছিলেন। তাহলে কে? মাকসুদুল আলম থেকে মাকসাদ, মাকসাদ থেকে হচ্ছে মানে মাকসাদ শব্দের অর্থ কি? উদ্দেশ্য বা লক্ষ্য। সেখান থেকে মাকসুদুল আলম, সে জীবন রহস্য উন্মোচনের জন্য মাকসাদে সে কাজ করছিলেন, এই জন্য মাকসুদুল আলম। তাহলে পাট, পেঁপে, রাবার, ছত্রাক, এই 4টা জিনিসের জীবন রহস্য উন্মোচন করেছিলেন মাকসুদুল আলম। কিন্তু শুধু জুটন আবিষ্কার করছে কিন্তু ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। সিদ্দিক কি? সিদ্দিক হচ্ছে সত্যবাদী। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে উপরের পৃষ্ঠার একদম শুরুতেই আছে, একদম প্রথম লাইনেই, সেটা হচ্ছে পাটের ব্যাগ আবিষ্কার করছে কে? পাটের ব্যাগ আবিষ্কার করেছে হচ্ছে ডক্টর মোবারক আহমদ খান। ডক্টর মোবারক আহমদ খান হচ্ছে পাটের ব্যাগ আবিষ্কার করছে। পাটের ব্যাগ আবিষ্কার করছে হচ্ছে ডক্টর মোবারক আহমেদ খান, হচ্ছে পাটের ব্যাগ তৈরি করছে বা আবিষ্কার করছে। আচ্ছা, 17টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। 17টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক, উপরের পৃষ্ঠায় আছে, মানে পৃষ্ঠার শুরুতে 2 নম্বর লাইন। হ্যাঁ, 17টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক বাংলাদেশে। বাংলাদেশের 17টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার হচ্ছে বাধ্যতামূলক। আবার আমরা নিচে চলে আসি। পাট দিবস কবে? বাংলাদেশে পাট দিবস হচ্ছে 6 মার্চ। বাংলাদেশে পাট দিবস হচ্ছে 6 মার্চ। বাংলাদেশে পাট দিবস কবে? পাট দিবস হচ্ছে 6 মার্চ, হচ্ছে বাংলাদেশে কি পাট দিবস হচ্ছে 6 মার্চ। আচ্ছা, এরপরে আমরা পড়ব হচ্ছে বৃহত্তম কৃষি উদ্যান। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। গাজীপুরে কিন্তু অনেকগুলো জিনিস অবস্থিত। তাহলে বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। এরপরে আমরা পড়ব হচ্ছে প্রধান জলজ সম্পদ। বাংলাদেশের প্রধান জলজ সম্পদ হচ্ছে মাছ ও পানি। বাংলাদেশের প্রধান জলজ সম্পদ হচ্ছে মাছ ও পানি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, পানি কিভাবে জলজ সম্পদ হয়? হ্যাঁ, পানি খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ। তাহলে প্রধান জলজ সম্পদ হচ্ছে মাছ এবং পানি বাংলাদেশের। BFRI পূর্ণরূপ কি? বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, BFRI, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। কিন্তু বাংলাদেশ মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে অবস্থিত। বাংলাদেশ মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট হচ্ছে চাঁদপুরে অবস্থিত। গবেষণা হয় কোথায়? ময়মনসিংহে, কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় কোথায়? চাঁদপুরে। গবেষণা হয় কোথায়? ময়মনসিংহে। প্রশিক্ষণ কোথায় দেওয়া হয়? চাঁদপুরে। আচ্ছা, BFRI বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের 5টি গবেষণা কেন্দ্র রয়েছে। 5টা গবেষণা কেন্দ্র রয়েছে, 5টা। তাহলে প্রধান গবেষণা কেন্দ্রটা কোথায়? বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রধান কোথায়? ময়মনসিংহে। আচ্ছা, এর যে 5টা আলাদা আলাদা গবেষণা কেন্দ্র আছে সেগুলো এক একটা এক এক জায়গায় অবস্থিত, এটা আমরা একটু পড়ব। তাহলে স্বাদু পানির গবেষণা কেন্দ্র হচ্ছে কোথায় অবস্থিত? ময়মনসিংহে। স্বাদু পানি, স্বাদু পানি, স্বাদু পানি বা মিঠা পানি যেটা আমরা খাইতে পারি সহজে আর কি, সেটাকে বলে স্বাদু পানি। হ্যাঁ,
এই স্বাদু পানির গবেষণা কেন্দ্র হচ্ছে ময়মনসিংহেই অবস্থিত। তাহলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটও ময়মনসিংহে, স্বাদু পানি গবেষণা ইনস্টিটিউটও ময়মনসিংহে অবস্থিত। কিন্তু লোনা পানি বাংলাদেশের কোন এলাকার পানিগুলো লোনা হয়? সাধারণত দক্ষিণবঙ্গের এলাকার পানিগুলো লোনা হয়। তাহলে খুলনা লোনা পানি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? খুলনাতে অবস্থিত, খুলনা। আর নদী কেন্দ্র কোথায় অবস্থিত? নদী কেন্দ্র গবেষণা কেন্দ্র, নদী কেন্দ্র হচ্ছে চাঁদপুরে অবস্থিত, চাঁদপুরে। তাহলে নদী কেন্দ্র কোথায় অবস্থিত? নদী কেন্দ্র হচ্ছে চাঁদপুরে অবস্থিত, নদী কেন্দ্র। সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র, সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় হতে পারে? যেই জায়গায় সমুদ্র থাকতে পারে সেই জায়গায় তো হইতে পারে, তাই না? সামুদ্রিক মৎস্য নিয়ে কাজ করবে কোথায়? কক্সবাজার। তাহলে আমরা সামুদ্রিক মৎস্য কোথায় বেশি পাই? এই সমুদ্র উপকূল এলাকাগুলোতে বেশি পাই, সেজন্য এইখানেই সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রটা রয়েছে। কোথায়? কক্সবাজারে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সামুদ্রিক প্রযুক্তি কেন্দ্র, সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র যেটা, এটাও কিন্তু কক্সবাজারে অবস্থিত। তাহলে টোটাল 5টা। 1 নম্বর হচ্ছে স্বাদু পানির গবেষণা কেন্দ্র হচ্ছে কোথায়? এটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। কিন্তু লোনা পানি কোথায় অবস্থিত? খুলনাতে অবস্থিত, লোনা পানির গবেষণা কেন্দ্র। আর নদী কেন্দ্র হচ্ছে চাঁদপুরে অবস্থিত, নদী কেন্দ্র হচ্ছে চাঁদপুরে অবস্থিত। আর সামুদ্রিক মৎস্য প্লাস প্রযুক্তি কেন্দ্র দুটাই হচ্ছে কক্সবাজারে অবস্থিত। সামুদ্রিক মৎস্য প্লাস হচ্ছে প্রযুক্তি কেন্দ্র দুইটাই হচ্ছে কক্সবাজারে অবস্থিত। জাটকা কি জিনিস? ইলিশ মাছ যদি 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির কম হয়, 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির কম হয়, 25 সেন্টিমিটার, সেন্টিমিটারের হিসাব হচ্ছে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির যদি কম হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে জাটকা। আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে যে জাটকা বলতে শুধুমাত্র ইলিশ মাছকে বোঝায়, শুধুমাত্র ইলিশ মাছকে বোঝায় না। জাটকা যেহেতু ছোট মাছ, মানে মাছ যখন ছোট থাকে তখন এক এক মাছের ক্ষেত্রে এক একটা নির্দিষ্ট সময় মানে একটা নির্দিষ্ট সাইজ পর্যন্তকে জাটকা বলা হয়। যেমন ইলিশের ক্ষেত্রে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির কম হইলে জাটকা, 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির কম হইলে জাটকা। আবার পাঙ্গাস মাছের ক্ষেত্রে 30 সেন্টিমিটার হচ্ছে জাটকা, 30 সেন্টিমিটার হচ্ছে জাটকা। তাহলে 30 সেন্টিমিটার কম কত? এটা হচ্ছে জাটকা। পাঙ্গাস মাছের ক্ষেত্রে 30 সেন্টিমিটার। রুই কাতলার ক্ষেত্রে হচ্ছে 23 সেন্টিমিটার, রুই কাতলার ক্ষেত্রে হচ্ছে 23 সেন্টিমিটার। তাহলে ইলিশের ক্ষেত্রে হচ্ছে 25 সেন্টিমিটার, পাঙ্গাসের ক্ষেত্রে 30 সেন্টিমিটার, রুই কাতলার ক্ষেত্রে হচ্ছে 23 সেন্টিমিটার হচ্ছে জাটকা। এরপর আমরা পড়ব হচ্ছে মেরিন ফিশারিজ একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। মেরিন ফিশারিজ একাডেমি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। মেরিন ফিশারিজ একাডেমি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। মেরিন ফিশারিজ একাডেমি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। কৃষি হলো ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী। বাংলাদেশের কৃষি কি ধরনের? ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী। ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী বলতে কি বোঝায়? মানে বাংলাদেশে আমরা কি করি? সাধারণত ধান প্রধানত উৎপাদন হয় কি? ধান। এবং নিবিড় এবং এটাকে স্বয়ংভোগী বলতে বোঝায় আমরা নিজেরাই সাধারণত এই ধান থেকে যে চাল হয় সেই চালটা আমরা নিজেরা বেশি গ্রহণ করি। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে স্বয়ংভোগী কৃষিক্ষেত্রে। তাহলে বাংলাদেশের কৃষি কী ধরনের? ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী হচ্ছে বাংলাদেশের কৃষি। কৃষি উন্নয়ন পদক কে দেয়? কৃষি উন্নয়ন পদক এর নাম হচ্ছে রাষ্ট্রপতি পদক। রাষ্ট্রপতি পুরস্কার বা রাষ্ট্রপতি পদক হচ্ছে কৃষি উন্নয়ন পদক। এই কৃষি উন্নয়ন পদকের নাম হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার, যেটার বর্তমান নাম হচ্ছে জাতীয় কৃষি পুরস্কার। তাহলে কৃষি উন্নয়ন পদক যেটার নাম হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার এবং এটার বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে জাতীয় কৃষি পুরস্কার। এটা কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার। তাহলে কৃষি উন্নয়ন পদক এটা হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার, যার বর্তমান নাম হচ্ছে জাতীয় কৃষি পুরস্কার। আচ্ছা, সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলএনজির পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তাহলে সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলএনজির পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এলপিজির পূর্ণ নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির পূর্ণরূপ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলএনজির পূর্ণরূপ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস।
এলপিজির পূর্ণরূপ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখন আমরা পড়ব হচ্ছে চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। তাহলে চিংড়ি গবেষণা কেন্দ্র হচ্ছে বাগেরহাটে অবস্থিত। চিংড়ি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চিংড়ি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বাগেরহাটে অবস্থিত। চিংড়ি গবেষণা ইনস্টিটিউট বাগেরহাটে অবস্থিত। চিংড়ি হচ্ছে দুই ধরনের হয় সাধারণত বাংলাদেশে উৎপাদন হয়। কি গলদা চিংড়ি আর হচ্ছে বাগদা চিংড়ি। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। তাহলে গলদা চিংড়ি কোথায় হয়? সাধারণত স্বাদু পানিতে হয় বা মিঠা পানিতে হয়। হ্যাঁ, তাহলে গলদা চিংড়ি কোথায় হয়? স্বাদু পানিতে হয়। আর বাগদা চিংড়ি যেটা, সেটা হচ্ছে লোনা পানিতে হয়। গলদা চিংড়ি হচ্ছে স্বাদু পানিতে হয়, বাগদা চিংড়ি হচ্ছে লোনা পানিতে হয়। বাগদা চিংড়ি যে লোনা পানিতে হয়, এই যে বাগদা চিংড়ি, এই বাগদা চিংড়ি সত্তরের দশক থেকে রপ্তানি হয়। সত্তরের দশক থেকে রপ্তানি হয় হচ্ছে বাগদা চিংড়ি, 70-এর দশক থেকে। এবং এই যে বাগদা চিংড়ি, এটা যে রপ্তানি হয়, এই জন্য এটার একটা নাম আছে, এটাকে বলা হয় ব্ল্যাক টাইগার। তাহলে বাগদা চিংড়িকে বলা হয় হচ্ছে ব্ল্যাক টাইগার। বাগদা ব্ল্যাক টাইগার, বাগদা ব্ল্যাক, সহজে মনে রাখা। তাহলে হচ্ছে বাগদা চিংড়ি কোথায় হয়? লোনা পানিতে হয় এবং এটার নাম হচ্ছে ব্ল্যাক টাইগার নামে পরিচিত। কিন্তু বাংলাদেশের যে সকল চিংড়ি সাধারণত বিদেশে রপ্তানি হয়, সবগুলোকে একটা আলাদাভাবে নামে ডাকা হয়, সেটার নাম হচ্ছে হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড বলা হয়। তাহলে বাংলাদেশের চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয়। কেন বলা হয়? কারণ বৈদেশিক মুদ্রা বেশি আয় হয় এই চিংড়ি থেকে। চিংড়ি থেকে বৈদেশিক মুদ্রা অনেক বেশি আয় হয়, এই জন্যে চিংড়িকে কি বলা হয়? হোয়াইট গোল্ড বলা হয়। কিন্তু বাগদা চিংড়িকে হচ্ছে ব্ল্যাক টাইগার বলা হয়। সামগ্রিকভাবে সবগুলো চিংড়িকে, যেগুলো থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়, সেগুলোকে আমরা বলি হোয়াইট গোল্ড। কিন্তু বাগদা চিংড়িকে বলা হয় হচ্ছে ব্ল্যাক টাইগার। আচ্ছা, চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাটে অবস্থিত। চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে অবস্থিত। এই বাগেরহাটে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মহিষ গবেষণা কেন্দ্র বা মহিষ প্রজনন গবেষণা কেন্দ্র। মহিষ প্রজনন কেন্দ্র হচ্ছে বাগেরহাটে অবস্থিত। তাহলে দুইটা, একটা হচ্ছে চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত বাগেরহাটে, আর একটা হচ্ছে মহিষ প্রজনন কেন্দ্র হচ্ছে বাগেরহাটে অবস্থিত। মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাটে অবস্থিত। তাহলে আমরা পড়ি, একটা হচ্ছে গো প্রজনন কেন্দ্র দুগ্ধ খামার কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। সাভার, ঢাকাতে অবস্থিত। গো প্রজনন কেন্দ্র এবং দুগ্ধ খামার, এই দুটাই হচ্ছে কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। গো প্রজনন কেন্দ্র আর হচ্ছে দুগ্ধ খামার হচ্ছে সাভারে অবস্থিত। গো প্রজনন কেন্দ্র এবং দুগ্ধ খামার হচ্ছে সাভারে অবস্থিত। মহিষ প্রজনন কেন্দ্র হচ্ছে বাগেরহাটে অবস্থিত। এই মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাটে অবস্থিত, একই সাথে বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্রও অবস্থিত বাগেরহাটে। আচ্ছা, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে সাভারে অবস্থিত। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে সাভারে অবস্থিত। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে সাভারে অবস্থিত। তাহলে আমরা যদি রিক্যাপ করি একবার, 6 নম্বর পৃষ্ঠায় আমরা যা যা পড়লাম। আমের জাত হচ্ছে মহানন্দা, মোহনভোগ, গোপালভোগ, হাড়িভাঙা, ইলামতি, ল্যাংড়া, ফজলি। আমের জাত হচ্ছে মহানন্দা, মোহনভোগ, গোপালভোগ, হাড়িভাঙা, ইলামতি, ল্যাংড়া, ফজলি। বাঁধাকপি হচ্ছে ড্রামহেড, অ্যাটলাস 70। আচ্ছা, মনপুরা 70 হচ্ছে চিত্রকর্ম, এবং এটা চিত্রকর্ম আঁকাইছেন কে? শিল্পাচার্য জয়নাল আবেদিন। অ্যাটলাস কিন্তু মেডিকেল সায়েন্সে যারা পড়েন তারা কিন্তু জানে অ্যাটলাস কি। অ্যাটলাস অ্যাক্সিস, এগুলো হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রার প্রথম যে ভার্টিব্রা, সেটার নাম হচ্ছে অ্যাটলাস। আচ্ছা, অ্যাটলাস 70। আচ্ছা, টমেটো হচ্ছে, টমেটোর জাত মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী। সিঁদুর হচ্ছে টমেটো, কিন্তু সিন্দুরি কিন্তু আলু। আমরা পড়ছিলাম 5 নম্বর পৃষ্ঠায়, সিন্দুরি কিন্তু আলু আর সিঁদুর হচ্ছে টমেটো। অপরদিকে মহানন্দা হচ্ছে আম, মরিচ হচ্ছে, যমুনা হচ্ছে মরিচ, আবার পদ্মা হচ্ছে কিন্তু আমরা পড়ছিলাম পদ্মাটা কি? পদ্মাটা আমরা পড়ছিলাম হচ্ছে তরমুজ। তাহলে হচ্ছে পদ্মা হচ্ছে তরমুজ, পদ্মা নদীর নাম পদ্মা তরমুজ। যমুনা নদীর নাম, যমুনা হচ্ছে মরিচের জাত। আবার মহানন্দা হচ্ছে নদীর নাম, মহানন্দা হচ্ছে আমের জাত। ইক্ষুর একটা জাতের নাম হচ্ছে দোয়েল কিন্তু আরেকটা জাত আছে। কিসের জাত? এটা হচ্ছে গমের জাত হচ্ছে দোয়েল।
গমের জাত আছে হচ্ছে দোয়েল, আর ইক্ষু হচ্ছে দোয়েল। আচ্ছা, এরপর ডিএই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফার্ম গেটে অবস্থিত। কিন্তু কৃষি উন্নয়ন কর্পোরেশন যেটা, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, বিএডিসি, কৃষি উন্নয়ন কর্পোরেশন যেটা, এটা কি কাজ? এটা কাজ হচ্ছে বীজ, সার ইত্যাদি কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ করা। জুটন, জুটন হচ্ছে পাট এবং তুলার মিশ্রণে তৈরি এক ধরনের তন্তু, যেখানে পাটের পরিমাণ 70% এবং তুলার পরিমাণ 30%। এই জুটনের আবিষ্কারক হচ্ছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। জুটনের আবিষ্কারক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পাটের জিন রহস্য উন্মোচন কে করছেন? পাটের জিন রহস্য উন্মোচন করেছেন মাকসুদুল আলম। একই সাথে তিনি পাটের সাথে সাথে তিনি পেঁপে, রাবার এবং ছত্রাকেরও জিন রহস্য উন্মোচন করেছিলেন। তাহলে 4টা জিনিসের জিন রহস্য উন্মোচন করেছেন, পাট, পেঁপে, রাবার, ছত্রাক। এই 4টারই জীবন রহস্য উন্মোচন করেছিলেন মাকসুদুল আলম। তার একটা মাকসাদ ছিল, এই মাকসাদের কারণে তিনি এটা পারছিলেন। এবং তার দলের নাম কি ছিল? স্বপ্নযাত্রা। এবার একটু পাট দিবস, 6 মার্চ হচ্ছে পাট দিবস। পাট দিবস কবে? 6 মার্চ। ডান দিকে লেখা আছে পাট দিবস হচ্ছে 6 মার্চ। উপরে চলে গেলাম, উপরের প্রথম পৃষ্ঠায় আছে, পৃষ্ঠার শুরুতে আছে দেখুন পাটের ব্যাগ। পাটের ব্যাগ আবিষ্কার করছে হচ্ছে ডক্টর মোবারক আহমদ খান। পাটের ব্যাগ আবিষ্কার করছে ডক্টর মোবারক আহমেদ খান। পাটের ব্যাগ আবিষ্কার করছে ডক্টর মোবারক আহমেদ খান। 17টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। বাংলাদেশের 17টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার হচ্ছে বাধ্যতামূলক। বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। নিচে চলে আসছি আমরা। বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। প্রধান জলজ সম্পদ হচ্ছে মাছ ও পানি। প্রধান জলজ সম্পদ হচ্ছে মাছ ও পানি হচ্ছে প্রধান জলজ সম্পদ। বিএফআরআই হচ্ছে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। বিএফআরআই বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র হচ্ছে ময়মনসিংহে অবস্থিত, কিন্তু বাংলাদেশ মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট হচ্ছে চাঁদপুরে অবস্থিত। মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে, কিন্তু মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত। এই যে বিএফআরআই মৎস্য গবেষণা ইনস্টিটিউট রয়েছে, এর হচ্ছে 5টা গবেষণা কেন্দ্র রয়েছে। স্বাদু পানির গবেষণা কেন্দ্র হচ্ছে ময়মনসিংহে, লোনা পানির গবেষণা কেন্দ্র হচ্ছে খুলনাতে। স্বাদু পানি ময়মনসিংহ, লোনা পানি খুলনা। নদী কেন্দ্র চাঁদপুর, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজার। নদী কেন্দ্র হচ্ছে চাঁদপুর, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র হচ্ছে কক্সবাজার। জাটকা, ইলিশ 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির ছোটকে আমরা বলি, ছোট ইলিশকে আমরা বলি জাটকা। পাঙ্গাস মাছের ক্ষেত্রে 30 সেন্টিমিটার, রুই কাতলার ক্ষেত্রে 23 সেন্টিমিটার। মেরিন ফিশারিজ একাডেমি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামে অবস্থিত। কৃষি হলো, বাংলাদেশের কৃষি হলো সাধারণত ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী। বাংলাদেশের কৃষি ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী। কৃষি উন্নয়ন পদক, এটা হচ্ছে একটা রাষ্ট্রপতি পুরস্কার এবং এটার বর্তমান নাম হচ্ছে জাতীয় কৃষি পুরস্কার। কৃষি উন্নয়ন পদক একটি রাষ্ট্রপতির পুরস্কার, বর্তমান নাম হচ্ছে জাতীয় কৃষি পুরস্কার। সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলএনজির পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এলপিজির পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। চিংড়ি গবেষণা কেন্দ্র বাংলাদেশের কোথায় অবস্থিত? বাগেরহাটে অবস্থিত। গলদা চিংড়ি হচ্ছে স্বাদু পানিতে হয়, বাগদা চিংড়ি হচ্ছে লোনা পানিতে হয়। বাগদা চিংড়িকে বলা হয় ব্ল্যাক টাইগার এবং এটি 70-এর দশক থেকে বাংলাদেশের থেকে রপ্তানি হয়, সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। এবং যেই চিংড়িগুলো বাইরে রপ্তানি হয় সবগুলোকে আমরা একত্রে কি বলি? হোয়াইট গোল্ড বলি সবগুলোকে, কারণ এরা বৈদেশিক মুদ্রা, বা চিংড়ির মাধ্যমে বৈদেশিক মুদ্রা বেশি আয় হয় সেই জন্য। গো প্রজনন কেন্দ্র এবং দুগ্ধ খামার কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। গো প্রজনন কেন্দ্র এবং দুগ্ধ খামার হচ্ছে সাভারে অবস্থিত। মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাটে অবস্থিত। মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাটে অবস্থিত। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে সাভারে অবস্থিত। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে সাভারে অবস্থিত। তাহলে গো প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামার সাভারে অবস্থিত। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভারে অবস্থিত। 2টা সাভার। বাগেরহাট 2টা কি? মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাটে অবস্থিত, আবার চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে অবস্থিত। চাঁদপুরে কি? 2টা জিনিস। বাংলাদেশ মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট হচ্ছে চাঁদপুরে অবস্থিত, আবার
চাঁদপুরে হচ্ছে নদী কেন্দ্রও হচ্ছে চাঁদপুরে অবস্থিত। তাহলে মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট হচ্ছে চাঁদপুরে অবস্থিত, নদী কেন্দ্র হচ্ছে চাঁদপুরে অবস্থিত। এই হচ্ছে আমরা 6 নম্বর পৃষ্ঠা, বাংলাদেশের 6 নম্বর পৃষ্ঠা। আজকের পরে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।